আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি সাইদ মল্লিক। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার শপথ নিতে হবে, প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বললেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ গণটিকা দান কর্মসূচি, ৭৫ লাখ মানুষ আসছে টিকার আওতায়, করোনায় বেড়েছে মৃত্যু ও রোগী শনাক্ত। এবার জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না, জানালেন শিক্ষামন্ত্রী। অন্য শ্রেণীর মতো অষ্টম ও পঞ্চম শ্রেণীতে ক্লাস শেষে মূল্যায়ন হবে। আমিরাতের অনুমতি না মেলায় শুরু হয়নি বিমানবন্দরে আরটি-পিসিআর টেস্ট, অনির্দিষ্টকালের জন্য দুবাইগামী বিশেষ ফ্লাইট বাতিল। শুনলেন শিরোনাম, এবার জানাচ্ছি পুরো সংবাদ। শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আবারও জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার শপথ নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে বিএনপি কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করলে তার সমুচিত জবাব দিবে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশ নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শেখ হাসিনার অবদান তুলে ধরেন কেন্দ্রীয় নেতারা। সাইদুর রহমান আবির জানাচ্ছেন বিস্তারিত। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা। সভায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলের সভাপতির জন্মদিনে আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার শপথ নেয়ার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা এক আজন্ম উন্নয়ন যোদ্ধার অপর্ণা। তিনি আমাদের সাহসের সোনালী দিগন্ত বাড়িয়ে দিয়েছেন, এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচন নিয়ে আজকে মাঠ ঘোলাও করবেন, পানি ঘোলা করবেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, পরিবেশ নষ্ট করবেন, আগুন অগ্নি সন্ত্রাস করবেন, জ্বালাও পোড়াও করবেন। পরিষ্কার বলে দিতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, আমরা সমুচিত জবাব দেব যে কোনো বিশৃঙ্খলা। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশ নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শেখ হাসিনার অবদান তুলে ধরেন কেন্দ্রীয় নেতারা। ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা আছেন বাংলার জনগণের সাথে। দগ্ধ ভস্য ভেদ করে পৌরাণিক ফিনিক্স পাখির মতো যিনি এদেশে প্রত্যাবর্তন করেছিলেন জাতির জনকের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের জন্য। এই যাত্রাপথ কখনোই কুসমর্তনে ছিল না। গত ৪১ বছরে কমপক্ষে ২০ বার তাকে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয়েছে। দলকে সংগঠিত করার জন্য দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেরিয়েছেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিনে দলীয় নেতাকর্মীদের আগামী নির্বাচন সামনে রেখে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন এই আলোচনা সভা থেকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রজীবন থেকে তিনি সক্রিয় ছিলেন রাজনীতির সাথে। দীর্ঘ যাত্রায় পার করেছেন নানা চড়াই উতরাই। ৪ বার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়েছেন। প্রায় ৩ দশক ধরে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগকে। আজ তার ৭৫তম জন্মদিন। মাই টিভির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী। আরও দেখুন রাকিব হাসানের বিশেষ রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর। তার শৈশব কৈশোর কেটেছে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। শেখ হাসিনা এসএসসি পাশ করেন ঢাকার আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। এরপর ভর্তি হন তৎকালীন ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজে। স্নাতক পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
কারাবন্দী পিতার আগ্রহে 1967 সালের 17 নভেম্বর পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শেখ হাসিনা। স্বাধীনতা যুদ্ধ চলাকালে গৃহবন্দী থাকা অবস্থায় 1971 সালের 27 জুলাই শেখ হাসিনার প্রথম সন্তান সজীব ওয়াজেদ জয়ের জন্ম হয়। 1972 সালের 9 ডিসেম্বর জন্ম নেন তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্য সহ নির্মমভাবে হত্যা করা হয়। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা সে সময় পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। পরবর্তীকালে তিনি রাজনৈতিক আশ্রয়ে 6 বছর ভারতে অবস্থান করেন। 1980 সালে ইংল্যান্ড থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু করেন শেখ হাসিনা। 1981 সালে আওয়ামী লীগের নেতৃত্বে আসেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা। ওই বছর দলের সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। এরপর 17 মে দেশে ফেরেন তিনি। 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। এরপর 2008 সালে দ্বিতীয়, 2014 সালে তৃতীয় এবং 2018 সালের নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। শেখ হাসিনার শাসন আমলে আর্থসামাজিক খাতে দেশ অভূতপূর্ব অগ্রগতি অর্জন করে। 1996 থেকে 2001 মেয়াদে শেখ হাসিনা সরকারের উল্লেখযোগ্য সাফল্যগুলো ছিল ভারতের সাথে 30 বছর মেয়াদী গঙ্গা নদীর পানি চুক্তি, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু নির্মাণ এবং খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। 2009 থেকে 2013 মেয়াদে শেখ হাসিনা সরকারের উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 13,260 মেগাওয়াট উন্নতিকরণ, ভারত ও মায়ানমারের সঙ্গে সামুদ্রিক জলসীমা বিরোধের নিষ্পত্তি, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার স্থাপন, মাধ্যমিক পর্যায় পর্যন্ত সকল শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং 10 টাকার ব্যাংক হিসাব খোলা, চিকিৎসা সেবার জন্য সারা দেশে প্রায় 16,500 কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র স্থাপন। 2014 থেকে 2018 মেয়াদে উল্লেখযোগ্য সাফল্যগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নতিকরণ, দারিদ্র্যের হার 22.4% হ্রাস, $32 বিলিয়ন উপর বৈদেশিক মুদ্রার রিজার্ভ, পদ্মা সেতুর বাস্তবায়ন শুরু, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ ইত্যাদি। চতুর্থ মেয়াদে এ পর্যন্ত অর্জিত উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়ন দেশের কাতারে অন্তর্ভুক্তিকরণ, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ সমাপ্তির দিকে নিয়ে যাওয়া এবং ঢাকায় মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল শুরু। বৈশ্বিক মহামারী করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ জাতিসংঘ, বিশ্ব অর্থনৈতিক ফোরাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী, ফোর্বস সহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। বিভিন্ন সময় বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Home-growing solutions have brought remarkable results in addressing climate change. রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। করোনা টিকাদান ও শিক্ষা প্রতিষ্ঠানের খবর। প্রধানমন্ত্রীর জন্মদিনে করোনা ভাইরাসের গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ক্যাম্পেইনে শুধুমাত্র প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে। আগামী মাসে একই তারিখে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। সকাল 9টা থেকে শুরু হওয়া এ টিকা কার্যক্রম 75 লাখ সম্পন্ন না হলে আগামীকালও চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। শুলি রোজার রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 129টি কেন্দ্রে করোনা ভাইরাসের গণটিকা দেওয়া শুরু হয়েছে। সকাল 9টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হলেও ছিল না ভোগান্তি। অপেক্ষায় এবং ঝামেলা ছাড়াই টিকা নিতে পেরে খুশি টিকাগ্রহীতারা। ঘণ্টাখানেক আগে আসছি, আমি এসে দেখলাম যে অতটা ভিড় নেই। অন্যান্য দিন তো জ্যাম থাকে, একজন আগে আসাতে আর একজন ঘেঁষাঘেঁষি থাকে। আজকে এরকম কোনো প্রবলেম দেখতেছি না। ফর্ম তুলে নিয়ে আসছি কম্পিউটার দোকান থেকে, আমি আশাও করতে পারিনি যে এভাবে টিকা দিতে পারবে। টিকা দিতে খুব ভালো লাগতেছে, খুব ঝামেলা পোহাতে হচ্ছে না। আজকে গণটিকার মাধ্যমে পাইছি, মাননীয় শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ।
মূলত যাদের অনলাইনে রেজিস্ট্রেশন করা হয়েছে তারাই আগে টিকা পাচ্ছেন। এছাড়াও বয়স্কদের টিকা দেওয়া হচ্ছে আইডি কার্ডের মাধ্যমে। আমরা মূলত যারা রেজিস্টার্ড তাদেরকেই টিকা দেওয়ার জন্য এই আয়োজন করেছি, কিন্তু তারপরেও যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি অথবা যদি কোনো মহিলা থাকেন, প্রতিবন্ধী হন, তাদের ক্ষেত্রে আমরা ব্যতিক্রম করে রেজিস্ট্রেশন ছাড়াও টিকা দেব। গণটিকাদান কর্মসূচিতে আজ ৭৫ লাখ ডোজ টিকার লক্ষ্যমাত্রা পূরণ না হলেও কর্মসূচি চলবে আগামীকালও। ধানমন্ডি একটি টিকাদান কেন্দ্র পরিদর্শন করে একথা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। আজকে ন্যূনতম ৭৫ লাখ দেব, এটার জন্য একটা টার্গেট রেখেছি, তো সেই টার্গেট যদি ফুলফিল না হয়, যদি কেউ আসে তাড়াতাড়ি দাও। প্রয়োজনে একাধিক শিফটে টিকা দেওয়া হবে, পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচি চলবে বলে জানান তিনি। আজকে থেকে আমরা বড় বড় অঙ্কের একসঙ্গে দেব, যাতে করে যারা অপেক্ষমান আছে শেষ হয়ে যাবে, এবং পরবর্তীতে আমরা, এখন আপনারা সবাই জানেন 25 বছর পর্যন্ত আছে, সেটা আমরা ধাপে ধাপে নামিয়ে নিয়ে আসব। শিউলি রোসা, মাই টিভি, ঢাকা। দেশে করোনায় একদিনে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৩১০ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও রোগী শনাক্ত আগের দিনের চেয়ে বেড়েছে। আগের দিন ২৫ জনের মৃত্যু এবং ১২১২ জনের করোনা শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘন্টায় ২৯,১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪.৪৯%। আগের দিন এই হার ছিল ৪.৩৬%। এ নিয়ে টানা ৮ দিন রোগী শনাক্তের হার ৫% নিচে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত দেশে ১৫,৫৩,৮৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, আর মারা গেছে ২৭,৪৭০ জন। এসএসসি ও এইচএসসি পরীক্ষা হলেও করোনা মহামারীর মধ্যে চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, অন্যান্য শ্রেণীর মতো অষ্টম ও পঞ্চম শ্রেণীতে ক্লাস শেষে মূল্যায়ন হবে, আর ক্লাস সমাপনী সেটা তো হতেই পারে। সেটা সব শ্রেণীর মতোই অষ্টম শ্রেণীতে হবে, পঞ্চম শ্রেণীতেও হবে, কিন্তু সেটা পিইসি জেএসসি সেরকম করে হবে না। এবার পিইসি পরীক্ষা হবে কিনা জানতে চাইলে দীপু মনি বলেন, সেটা তো প্রাথমিকের মন্ত্রী বলবেন, তবে সেটাও সম্ভবত হচ্ছে না। আমরা মনে হয় না এবছর আর আমরা জেএসসি নেবার সুযোগ পাবো, কারণ সামনেই ঠিক এসএসসি এইচএসসি আছে। আর আমাদের শ্রেণী সমাপনী মূল্যায়ন সেটি সব ক্লাসের হবে। প্রবাসীদের জন্য বিমানবন্দরের আরটিপিসিআর ল্যাবে এখনও করোনা পরীক্ষা শুরু হয়নি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, অনুমোদিত ৬টি প্রতিষ্ঠানের এসওপির আবেদন এখনও অনুমোদন দেয়নি সংযুক্ত আরব আমিরাত সরকার। আর সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান জানান, ল্যাবগুলোর অনুমোদন না পেলে দুবাইয়ে কোনো বিশেষ ফ্লাইটও চলবে না। এসএম আরিফের রিপোর্ট। সকল প্রস্তুতি থাকলেও সংযুক্ত আরব আমিরাতে গমনেচ্ছুক প্রবাসীদের জন্য বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়নি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না পাওয়ায় কার্যক্রম শুরু করা যায়নি। গত রাত্রে পর্যন্ত আমার সঙ্গে আলাপ হয়েছে, তারা এই পর্যন্ত কোনো দেয় নাই। অনুমতি যদি না পান, আপনি যাত্রী হয়তো পাঠাতে পারবেন, যাত্রী তার ভিতরে ঢুকতে পারবেন, আপনারা থাকবে সবাই। ইতিমধ্যে এমিরেটসের দুটি বিশেষ ফ্লাইট যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে গেছে, তবে এতে ছিল দেশটির দূতাবাসের কর্মকর্তা সহ ব্যবসায়ী ডেলিগেটরা। সেই সব ফ্লাইটে ঠাঁই হয়নি কোনো প্রবাসীর। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানান, সাধারণের জন্য ল্যাবের অনুমোদন না পেলে দুবাইয়ে আর কোনো বিশেষ ফ্লাইট চলবে না। রাষ্ট্রদূত উনি অনুরোধ করে চিঠি দিয়েছেন যে কিছু প্যাসেঞ্জার যাওয়া দরকার, তাদেরকে তারা অনুমতি দিয়েছে তাদের স্বাস্থ্য কর্তৃপক্ষ, এবং এটা অ্যারেঞ্জ করেছে ওই দেশের একটা এয়ারলাইন্স, সেটা হলো এমিরেটস। আমরা তো সিভিলেশন চেষ্টা করতেছি যে আমরা যেটা জাতীয়ভাবে করছি সবার জন্য, তা আমি কেন একজনের জন্য ব্লেম দিতে যাব? সেজন্য আমি আর ব্লেম দিতে রাজি না। আমি বলেছি যে ঠিক আছে, আজকে তোমরা চেষ্টা করো যে আমাদের পুরো ল্যাবে যারা আছে সবারটাই যদি অনুমোদন নিয়ে আসতে পারে। যদি ওই কমিটি অনুমোদন না দেয়, তারা যদি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে পারে যে এই ল্যাবের মাধ্যমে হবে, তাহলেই এক্ষেত্রে ফ্লাইট যাবে, আনলে যাবে না। পিসিআর ল্যাব বসানোর পরেও সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইট চালু না হওয়ায় হতাশ দীর্ঘদিন অপেক্ষায় থাকা প্রবাসীরা। ছুটি শেষ হয়ে গেছে, জুন মাসে যাওয়ার কথা ছিল, যাইতে পারি। আমার ভিসার মেয়াদ 12 দিন বাকি আছে। এই আজকা কালকা কবে নাগাদ শেষ হবে, আমার একটাই সরকারের কাছে প্রশ্ন। আমি 9 মাস এসে স্যার, আমার ফ্যামিলিগত চলাতে এখন অনেক আমার রিস্ক হয়ে যাচ্ছে স্যার। দ্রুতই সমস্যার সমাধানের দাবি দুবাই গমনস্থদের। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা।
এবার অন্যান্য প্রসঙ্গ। আদালতের নির্দেশে চিত্রনায়িকা পরিমণি ফিরে পাচ্ছেন তার মামলার জব্দ হওয়া গাড়ি, মোবাইল, ল্যাপটপ সহ 16টি আলামত। এসব দ্রব্যাদি তার হেফাজতে দেওয়া হলেও মাদক মামলার তদন্তে কোনো বিঘ্ন ঘটবে না সিআইডির এমন প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জিনিসপত্রগুলো পরিমণিকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন সিএমএম আদালত। বিস্তারিত ডেনি দ্রংয়ের রিপোর্টে। সময়ের আলোচিত নায়িকা পরিমণি আবারও এলেন আদালতে, তবে এবার মাদকের মামলায় হাজিরা দিতে নয়, বাসা থেকে জব্দ হওয়া জিনিসপত্র ফিরে পেতে। মাদকের মামলাটি তদন্ত করছে সিআইডি। তাদের প্রতিবেদন অনুযায়ী পরিমণির বাসায় অভিযানের সময় জব্দ হওয়া 16টি আলামত তাকে ফিরিয়ে দিলেও মামলার তদন্তে কোনো প্রভাব পড়বে না। শুনানি শেষে সিএমএম আদালত গাড়ি, ল্যাপটপ, মোবাইল, আইপ্যাড, পাসপোর্ট সহ 16টি জিনিস পরিমণিকে ফেরতের আদেশ দেন। আমরাও রাষ্ট্রপক্ষে বলেছি, যেহেতু এই গাড়ির মধ্যে কোনো মাদক পাওয়া যায় নাই এবং এগুলোর সঙ্গে মাদকের সঙ্গে কোনো সম্পৃক্ত না থাকায় মাদক মামলা এই গাড়ি দিলে পরে বা এগুলো দিলে পরে আমাদের রাষ্ট্রপক্ষে কোনো আপত্তি থাকবে না, এটা আমরা বলেছি। এবং বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনেছে, শুনে এই গাড়িগুলোর জিম্মার আবেদনটা মঞ্জুর করেছে। আদালতের আদেশে সন্তুষ্ট পরিমণি, তবে আদালত প্রাঙ্গণে কথা বলেননি গণমাধ্যমের সাথে। গাড়ি ছাড়া তার বাইরে বের হওয়া খুব অসুবিধা হচ্ছে। সে একজন যেহেতু চিত্রাভিন এবং তিনি সন্তুষ্ট যে গাড়িটি জিম্মায় পেলেন। যে সমপরিমাণ বন্ড, একই সাথে বিজ্ঞ আদালত যখনই উপস্থাপন করতে বলবে গাড়িটি, তখনই গাড়িটি উপস্থাপন করতে হবে। 4 আগস্ট পরিমণির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে দায়ের হয় মামলা, যেতে হয় 3 দফা রিমান্ডে ও শেষে কারাগারে। তবে এত কিছুর পর 31 আগস্ট জামিনে মুক্তি পান আলোচিত পরিমণি। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমরা আশা করছি আন্তর্জাতিকভাবে খুব দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্প ও কয়লা বিদ্যুৎ প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেগা প্রকল্পগুলোর মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, রেল লাইন সহ বেশ কিছু প্রকল্প চলমান। এসব মেগা প্রকল্পের নিরাপত্তা আমাদের সার্বিক দায়িত্ব। ভবিষ্যতে আরও নিরাপত্তা জোরদার করা হবে। প্রজেক্টগুলোর সিকিউরিটির প্রশ্নে আমরা আলোচনা করছি। আলোচনায় আমরা এটা যাতে সিকিউর থাকে তার ব্যবস্থা আমরা সঠিকভাবে আমরা গ্রহণ করি। এখনো চলছে এবং ভবিষ্যতে আরো সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে যাতে করা যায় সেটার আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। র্যাব 3-এর অভিযানে রাজধানীর পল্টন এবং রমনা এলাকা থেকে মানব পাচারকারী চক্রের 4 সদস্যকে আটক করা হয়েছে। গতকাল রাজধানীর পল্টন এবং রমনা এলাকায় অভিযান পরিচালনা করে এদের আটক করা হয়। র্যাব জানায়, এক ভিকটিমের স্বামীর অভিযোগের প্রেক্ষিতে র্যাব এই অভিযান চালায়। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন সাংবাদিকদের জানান, হাসপাতালে চাকুরির প্রতিশ্রুতি দিয়ে ওই 4 জন এক নারীকে মধ্যপ্রাচ্যে পাঠান, কিন্তু নারী বিদেশে গিয়ে শারীরিক মানসিক নির্যাতনের শিকার হলে সে তার স্বামীকে বিষয়টি অবহিত করে। গ্রেফতারকৃতরা বিষয়টি জানতে পারলেও সমস্যার সমাধানের কোনো পদক্ষেপ নেননি। এই 4 জনের নামে পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে। তো এই ভিকটিমের তথ্য অনুযায়ী এবং আমাদের গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে আমরা এই চক্রের 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। পাশাপাশি যেই ইফাদের যে স্বত্বাধিকারী যে রুবেল, তাকেও আমরা আটক করেছি এবং তাদের বিরুদ্ধে পল্টন থানায় রেগুলার মামলা করা হয়েছে। রাইড শেয়ারিং কোম্পানিগুলোর অতিরিক্ত কমিশন আদায় ও পুলিশি হয়রানির প্রতিবাদে 6 দফা দাবিতে আজ কর্মবিরতি পালন করেছেন অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিসের চালকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অ্যাপ বেসড ড্রাইভার্স ইউনিয়ন অব বাংলাদেশ সংগঠনের ব্যানারে মানববন্ধনে তারা হয়রানিমুক্ত হয়ে মোটরসাইকেল চালাতে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার দাবি জানান। শিউলি রোজা জানাচ্ছেন বিস্তারিত। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অ্যাপ বেসড ড্রাইভার্স ইউনিয়ন অব বাংলাদেশ সংগঠনের ব্যানারে মানববন্ধন পালন করেন রাইড শেয়ারের গাড়ি চালকরা। মানববন্ধনে বাইকারদের পুলিশি হয়রানি বন্ধ, শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান, রাইড অ্যাপসের কমিশন 25% পরিবর্তে 10% নির্ধারণ সহ 6 দফা দাবি তুলে ধরেন তারা।
আমাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। 25% কমিশন দেয়া বর্তমান প্রেক্ষাপটে আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব না। আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। সারাদিন শেষে দেখা যাচ্ছে আমার পকেটে কোনো অর্থই থাকে না, পকেট শূন্য। এছাড়াও গত 5 বছরে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারের জন্য কোনো নীতিমালা প্রণয়ন না হওয়ায় পদে পদে হয়রানি ও প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন বলেও জানান রাইড শেয়ারের গাড়ি চালকরা। আমাদের একটা মামলা কমসে কম নিম্নতম মামলা 3 থেকে 5,000 টাকা। এই 5,000 টাকা যদি একটা মামলা দেয়, এই 5,000 টাকার বহন করতে আমাদের একটা সপ্তাহ সময় লাগে। তারা দেখা যায় আমাদের কাগজপত্র সবকিছু ঠিক থাকার কারণেও অনেক সময় এই ধরনের চাপে পড়ে আমাদেরকে মামলা দিয়ে দেয়। দরজা খোলার সাথে সাথে পুলিশ এসে দাঁড়ায় যায়, আমাদের কাগজপত্র নিয়ে যায়, কোনো এক্সকোর্স চলে না। আমাদের স্পেস দিতে হবে, পুলিশ ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ করতে হবে। কতটা হয়রানির শিকার হইলে একটা মানুষ তার নিজের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা। সাভারে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ মিলিটারি পুলিশ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে সাভার সেনানিবাসের কোর অফ মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে এই বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানের শুরুতে সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ মেজর জেনারেল জয়নুল আবেদিন অডিটোরিয়াম ও 17 জন বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্মরণে বিজয় চেতনা উদ্বোধন করেন। এছাড়া সেখানে তিনি একটি ছাতিয়ান নামের একটি গাছের চারা রোপণ করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর এরই সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার শপথ নিতে হবে, প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা কর্মীদের বললেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ গণটিকাদান কর্মসূচি, 75 লাখ মানুষ আসছে টিকার আওতায়। করোনায় বেড়েছে মৃত্যু ও রোগী শনাক্ত। এবার জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না, জানালেন শিক্ষামন্ত্রী। অন্য শ্রেণীর মতো অষ্টম ও পঞ্চম শ্রেণীতে ক্লাস শেষে মূল্যায়ন হবে। আমিরাতের অনুমতি না মেলায় শুরু হয়নি বিমানবন্দরে RT-PCR টেস্ট। অনির্দিষ্টকালের জন্য দুবাইগামী বিশেষ ফ্লাইট বাতিল। আবারও উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রটিকে ব্যালিস্টিক বলছে জাপান। এবং সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালদ্বীপ গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 1 অক্টোবর শুরু হবে এই টুর্নামেন্ট। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সাইদ মল্লিক। আল্লাহ হাফেজ।